হচ্ছে রিইনকার্নেশন। অমলবাবু বেড়াতে একদম পছন্দ করেন না, একেবারেই নয়। নিদেন পক্ষে দীঘা অথবা গাদিয়ারাতেও নয়। তবু তিনি একটা ত্রৈমাসিক ভ্রমণ পত্রিকার গ্রাহক। প্রতিবার কাগজওয়ালা পত্রিকাটি তার ডাক বাক্সে ফেলে গেলেই তিনি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। হয়তো শুনতে অদ্ভুত লাগছে, তবে এটাই সত্যি। আসলে তিনি প্রত্যেকটা সংখ্যা থেকেই নতুন নতুন জায়গার খোঁজ করেন, যেখানে মানুষজনের ভিড় কম, যাতে তিনি একদম নিরিবিলিতে বসে লিখতে পারেন। মোট কথা, তিনি একেবারেই ডিস্টার্ব হতে চান না। যাই হোক, গল্পে ফিরি। সবে মাত্র সকালের প্রথম চাটুকুর তলানি অবধি গলায় ঢেলে কলমটা বাগিয়ে ধরে জুৎসই একটা লাইন দিয়ে এবারের পুজো সংখ্যার ফরমাইশি গল্পটা শুরু করতে যাচ্ছেন। আর বেশ খানিকটা ভেবেও ফেলেছেন অমলবাবু। এমনকি সম্ভাব্য সমাপ্তিটুকুও যেন মনে আসছে আসছে করছে। এমন সময় দরজায় বার দুয়েক টোকা। এই সাত সকালে আবার কে রে বাবা? বেশ বিরক্তই হলেন অমলবাবু। অমল কিশোর সান্যাল মানুষটা আদতে লেখক মানুষ। শুধু লিখবেন বলে বছর 7 আগে চাকরি ছেড়েছেন। কবিতা মাঝে মধ্যে লিখলেও তিনি মূলত গল্পই লিখে থাকেন। ছাপাও হয় বড় মাঝারি পত্রিকায়। একটা উপন্যাস তো রীতিমতো ধারাবাহিক রূপে প্রকাশিত হচ্ছে মাসিক দ্রোহকাল পত্রিকায়। আসলে কিছুটা কলকাতার ঝামেলা এড়াতেই এই হাজারিবাগে আসা অমলবাবুর। 3 বছর হলো মাঝে মধ্যে আসছেন। কলকাতায় থাকলে তো সকালে বিকেলে বাড়িতে কেউ না কেউ আসবেই। কলকাতা ছাড়িয়ে কাছে পিঠে গিয়ে দেখেছেন লোকে চিনে ফেলেছে, আদিক্ষেতা করছে। শান্তিনিকেতনে গিয়েও দেখেছেন না, শান্তি নেই। শেষে এক ভ্রমণ পত্রিকার গ্রাহক হলেন। কারণ আগেই বলেছি, বছর 3 আগের একটা সংখ্যায় অমলবাবু এই জায়গাটার নাম পেয়েছিলেন, বর্ষোপানি। বেশ ভালো জায়গা, মনোরম পরিবেশ। সেভাবে দেখতে গেলে বেশি দূরও না, হাজারিবাগের বরকাগাঁওতে। হাজারিবাগ থেকে মাত্র 26-27 কিলোমিটার। ট্রেনে ঘন্টা 6 বেশি লাগার কথা নয়। এখনো তিনি সেই ভ্রমণ পত্রিকার সদস্যপদ ছাড়েননি। অভ্যেসবশত একবার উল্টে পাল্টে দেখেন। তবে বর্ষোপানির যে নিরিবিলি জায়গা এখনো খুঁজে পাননি। বর্ষোপানিতে এলেই অমলবাবু একটা বাংলো অথবা হোটেল জাতীয় কিছু আগে থেকে বুক করে যান, না হলে সস্তার কোনো হোটেল। থাকাটাই আসল ব্যাপার, ডিস্টার্ব না হলেই হলো। এইভাবে যেতে আসতে বেশ কিছু হোটেলের মালিকের সঙ্গে জানাশোনা হয়ে গেছে অমলবাবুর। বিশেষ করে ভূপালী লজের মালিক পাণ্ডেজির সাথে। ভদ্রলোকের পুরো নাম কৈলাসপতি পাণ্ডে। দীর্ঘ শরীর, টকটকে ফর্সা গায়ের রং, উত্তরপ্রদেশীয় ব্রাহ্মণ। একজোড়া তাকড়াই গোঁফ আছে। তো সেই পাণ্ডেজি জানেন কি ধরনের ঘর অমলবাবু চাই এবং ঠিক কোন উদ্দেশ্যে তিনি এখানে আসেন। তাই শুধু খাবারের সময়টুকু ছাড়া কেউ তাকে যাতে বিরক্ত না করে, সেই ব্যাপারে পাণ্ডেজির কড়া নির্দেশ আছে। অমলবাবু লিখে যান মনের সুখে। এইভাবে দিন 15তে খান 10 গল্প লেখেন। উপন্যাস হলে মাসখানেক। ফের ফিরে আসা প্যাভিলিয়নে। তবে এবারে ব্যতিক্রম হলো। সেরকম জুৎসই ঘরের সন্ধান না দিতে পেরে পাণ্ডেজি বললেন যে তাঁর জানাশোনা একটা বাড়ি আছে, বেশি দূর না, ভূপালী লজ থেকে হাঁটা পথে এই মিনিট 5। অমলবাবু গিয়ে দেখলেন বাড়িটা 2 তলা বাড়ি, হলুদ চুনকাম করা। বাড়িওয়ালা এখানে থাকেন না। ভাড়াটে এলে পাণ্ডেজি ভাড়া সংগ্রহ করে রাখেন। বছরে একবার এসে বাড়িওয়ালা ভাড়া নিয়ে যান। তার থেকে পাণ্ডেজিরও কিছু কমিশন থাকে। বর্তমানে নিচের তলায় এক বাঙালি ভদ্রলোক এসেছেন, হপ্তাখানেক হলো। অমলবাবু প্রমাদ গুনলেন,
বাঙালি মাত্রই যে আলাপি হন তা হয়তো নয়, তবে নিয়মের ব্যতিক্রম কি হয় না? আর তা হলেই তো সাড়ে সর্বনাশ। যাই হোক, পান্ডেজি জানালেন কোনো অসুবিধা হলে তাকে একবার জানাতে। দোতলায় ফোনের ব্যবস্থা আছে, আর খাবার, চা ইত্যাদি হোটেল থেকে বেয়ারা এসে দিয়ে যাবে। বিছানাপত্র, টয়লেট একবার ঘুরে দেখলেন অমলবাবু। না, মন্দ নয়। চলে যাওয়ার আগে পান্ডেজি জানালেন আরো কিছু দরকার হলে একবার ফোন করলেই হলো, উনি হাজির হয়ে যাবেন। প্রথম দিনই সন্ধেবেলা অমলবাবু সেই একতলার বাসিন্দার দেখা পেলেন। সারাদিন লিখে ক্লান্ত বোধ করায় তিনি একটু বেরিয়েছিলেন। আশেপাশের প্রচুর গাছগাছালি, ঘনিয়ে আসা সন্ধ্যের পরিমণ্ডল আর প্রচুর পাখির গুজন, সাথে ঝিরঝিরে হাওয়া অমলবাবুর মনটাকে ভরিয়ে দিচ্ছিল। বেশ খানিকটা হেঁটে ফিরে এসে সবে দোতলা সিঁড়িতে পা রাখতে যাবেন এমন সময় শুনতে পেলেন, নমস্কার, শুভ সন্ধ্যা। অমলবাবু ফিরে দেখলেন একতলার করিডোর ধরে এগিয়ে আসছেন এক ভদ্রলোক। বেশ লম্বা, সুঠাম কাঁধ, মিলিটারি ছাঁটের একজোড়া গোঁফ, আর ডান দিকের ভুরুর উপর ঘেঁষে একটা বেশ বড় সড়ো আঁচিল। অমলবাবু একটু বিরক্তই হলেন। তিনি জানেন ইতিমধ্যে ভূপালী লজ থেকে তার রুমে ফ্লাস্কে করে চা রেখে গেছে রামেশ্বর। রামেশ্বর ভূপালী লজের বহু পুরনো লোক, অমলবাবুকে বিলক্ষণ চেনে। এই সময়টা তার মন বড্ড চা চা করে। তবুও ভদ্রতার খাতিরে থেমে গিয়ে প্রতি নমস্কার জানালেন। ভদ্রলোক অমায়িক হেসে বললেন, আমি বিশ্বপ্রতিম সমাদ্দার, এক্স আর্মি মেজর। আপনি তো লেখেন টেকেন শুনলাম, রাইটার মানুষ। পান্ডেজি বলছিল তো আমার ঘরে আসুন না, এক কাপ চা হয়ে যাক। স্পেশাল চা আমার সাথেই থাকে। অমলবাবু বিব্রত বোধ করলেন। আসলে আড্ডা জিনিসটা তার একেবারেই ধাতে সয় না। অমলবাবুর মনে পড়ল যে গল্পটা তিনি লিখছিলেন, শেষ বিকেল অবধি ভেবেছিলেন ঘরে ফিরে চায়ের কাপে চুমুক দিতে দিতে সেটা শেষ করেই ফেলবেন। তাই একটু কিন্তু কিন্তু করতে লাগলেন। ভদ্রলোক জানালেন বেশি সময় তিনি নেবেন না, কারণ তিনি বিলক্ষণ জানেন লেখকদের সময়ের দাম কত। অমলবাবু এবার আর না বলতে পারলেন না, বিশেষ করে যখন অফারটা চায়ের। তা সেদিন অবশ্য অমলবাবুর বেরসিক আড্ডাহীন চরিত্রের কারণেই বোধহয় সন্ধেটা তেমন জমল না। এটা সেটা গল্প করে চায়ের পেয়ালাটা শেষ করেই অমলবাবু উঠে দাঁড়িয়েছিলেন। সমাদ্দারবাবু আর আটকাননি। এই পাণ্ডব বর্জিত অঞ্চলে অসামান্য এক কাপ খাস দার্জিলিং চা খেয়ে অমলবাবুও দেখলেন যে ভদ্রলোক ততটা খারাপ নন, বা ততটা গায়ে পড়াও নন। বিশেষ করে ভদ্রলোকের কাছ থেকে যুদ্ধক্ষেত্রের বেশ কিছু রোমাঞ্চকর প্রত্যক্ষ অভিজ্ঞতা শোনা গেল। তার পরবর্তী কোনো লেখায় লাগিয়ে দেবেন বলে ভেবে রাখলেন অমলবাবু। কিন্তু আজ সকালে বার তিনেকের টোকায় দরজা খুলে তিনি বেশ বিরক্তই হলেন। কাল গল্পটা শেষ করে মনটা বেশ প্রফুল্ল ছিল। ভেবেই রেখেছিলেন বিল্মদল পত্রিকার প্রজা সংখ্যার গল্পটা সকাল সকাল শুরু করে দেবেন। কাল রাত 10:30টায় ডিনার খেয়েছিলেন। অমলবাবু খেয়েই শুয়ে পড়েন না। রোজকার মতো কাল রাতেও একটা সিগারেট ধরিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে রাতের প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন। নিচের দিকে তাকাতে একবার দেখলেন একতলার ঘরের জানলা দিয়ে আলো আসছে বাইরে। অমলবাবু নিজের কবজির দিকে তাকিয়ে দেখেছিলেন ঘড়িতে 11:20। তার মানে এত রাতে সমদ্দারবাবু জেগে। কিন্তু ভদ্রলোক বলেছিলেন না যে রিটায়ার করলেও আর্মি ডিসিপ্লিনগুলো এখনো মেনে চলেন ঘড়ি ধরে? তাহলে এত রাতে করছেনটা কি? না, কারুর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো অমলবাবুর স্বভাব নেই। তাই তিনি বাড়ির বাউন্ডারির বাইরের অন্ধকারে চোখ রাখলেন। একটা দুটো কুকুর ডাকছিল কোথাও।
বনচাড়ালের গন্ধটা নাকে নিতেই একটা চমৎকার গল্পের প্লট মাথায় এসেছিল। শুতে যাওয়ার আগে ভেবেছিলেন পরদিন সকালেই নামিয়ে ফেলতে হবে। তো সেই গল্পের প্লটটাই গুছিয়ে ভেবে সবে কলম নামাচ্ছিলেন খালি পাতায়। অমনি দরজায় বিশ্বপ্রতিম সমাদ্দার। ভদ্রলোক সামান্য ভেবে নিয়ে বললেন, মানে একটু দরকার ছিল আপনার সাথে। ভদ্রলোককে যথেষ্ট কুণ্ঠিত দেখাচ্ছিল। অগত্যা তাকে ঘরে এনে বসাতেই হলো। জানলার পাশের বেতের চেয়ারে বসেই ভদ্রলোক এমন একটা কথা বললেন যে অমলবাবুকে চমকে উঠতে হলো। ভদ্রলোক অন্যমনস্কভাবে জানলার দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ, তারপর সেখান থেকে চোখ ফিরিয়ে বললেন, আচ্ছা, আপনি রিইনকার্নেশন মানেন? এমন বেমক্কা প্রশ্নে অমলবাবু প্রথমে একটু থতমতই খেলেন, তারপর জিজ্ঞেস করলেন, রিইনকার্নেশন মানে পুনর্জন্ম? হ্যাঁ। সমাদ্দারবাবু উৎসুক চোখে তাকালেন। দেখুন, পুনর্জন্মের বিষয়ে আমার তেমন পড়াশোনা নেই, আর তাছাড়া আমার মনে হয় এটা একটা বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস করলে আছে, না করলে নেই। তবে বিজ্ঞান মানে না। বিজ্ঞান তো অনেক কিছু মানে না অমলবাবু। আমি বলছি আপনি বিশ্বাস করেন কিনা, বিশেষ করে কুকুরের পুনর্জন্ম, কিংবা মানুষ থেকে কুকুরে, অথবা ভাইস ভার্সা। অমলবাবু এইবারে একটু সন্দিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন। পাগল টাগল নয় তো? সকাল সকাল এই কি উৎপাত? না, পাণ্ডেজিকে বলতেই হবে। এই বাড়িতে বোধহয় আর থাকা চলবে না, না হলে কালই হয়তো আর একটা আধি ভৌতিক অথবা আধি দৈবিক কোনো বিষয় নিয়ে এসে পড়বেন ভদ্রলোক। এইভাবে তো আর লেখা যায় না। যদিও ভদ্রলোকের দিকে ভালো করে তাকিয়ে মানসিক বিকারের কোনো লক্ষণই খুঁজে পেলেন না তিনি। দিব্যি সকাল সকাল স্নান করে চুল আঁচড়ে চলে এসেছেন, তবে সামান্য উদ্বিগ্ন দেখাচ্ছে, এই যা। অমলবাবু কিছুটা ব্যস্ত হয়েই জানতে চাইলেন, কেসটা কি বলুন তো? আপনি এক্স্যাক্টলি কি জানতে চাইছেন? দেখুন, আমি জানি আমি আপনাকে বোর করছি। আসলে ব্যাপারটা কাকেই বা বলবো, আর কেই বা বিশ্বাস করবে বলুন? আমাকেই যদি কেউ এমন কথা বলতো, তাহলে আমি তাকে পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিতাম। ভাবলাম আপনি লেখক মানুষ, অনেক পড়াশোনা আছে আপনার, আপনাকে বলা যায় আপনি বুঝবেন। কাল রাতেই আসতাম, কিন্তু ঘুমিয়ে পড়েছেন ভেবে আর এলাম না। তাই আজ সকাল হতেই আর দেরি না করে চলে এলাম। আমি কাল সারা রাত্রি ঘুমোতে পারিনি মশাই, খালি এপাশ ওপাশ করেছি আর চোখ বুঝলেই। ভদ্রলোক কিছুটা শিউরে উঠলেন। অমলবাবু ভাবলেন, না, লেখাটা এই বেলার হয়ে উঠল না। যাই হোক, করুণ চোখে একবার টেবিলে রাখা খোলা খাতাটার দিকে তাকালেন, তারপর পেনের খাপটা লাগিয়ে সোজা হয়ে বসলেন। শোনাই যাক ভদ্রলোক কি বলছেন। আপনি গোড়া থেকে বলুন। আপনার কি শরীর খারাপ লাগছে? জল খাবেন? তা পেলে মন্দ হতো না। অমলবাবু উঠে গিয়ে কাঁচের গ্লাসে এক গ্লাস জল গড়িয়ে দিলেন। চোঁ চোঁ করে খেয়ে ফেলেন ভদ্রলোক। চায়ের ফ্লাস্কটা নাড়িয়ে অমলবাবু দেখলেন এক কাপের মতো চা এখনো রয়ে গেছে। সেটুকু কাপে ঢেলে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিলেন। দেখলেন সমাদ্দারবাবু এক মনে মাথা নিচু করে কাপে চুমুক দিচ্ছেন। এই অবসরে অমলবাবু ফের কিছুক্ষণ ভদ্রলোককে নিরীক্ষণ করলেন। কোনো দিক থেকেই কিন্তু ভদ্রলোককে অত্যন্ত ছিটগ্রস্ত বলে মনে হচ্ছে না। তাহলে কি কোনো গুরুতর সমস্যায় ফেঁসেছেন ভদ্রলোক? শোনাই যাক না। বিপদের সময় মানুষ নিজের কথা শোনানোর লোকই তো খোঁজে। অমলবাবু ভাবলেন, তিনি নিজে রাত বিরেতে বিপদে পড়লেও হয়তো এইভাবেই সমাদ্দারবাবুর দরজায় টোকা মারতেন নাকি। সমাদ্দারবাবু চা শেষ করে নিজের বিশাল গোঁফ জোড়ার টান প্রান্তটা একটু মুছে নিলেন, আরেকবার কপালের আঁচিলে আঙুল বুলিয়ে নিলেন, তারপর ধীরে ধীরে যা বললেন সবটা শুনে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হলো না অমলবাবুর। শুধু পাগল নয়, বদ্ধ উন্মাদ। ভদ্রলোক শুরু করেছিলেন এইভাবে, দেখুন,
ঘটনাটা কিভাবে শুরু করব জানি না, কতটা আপনি বিশ্বাস করবেন তাও জানি না, তবু বলি। ঘটনাটার সূত্রপাত মাসখানেক আগে। আমি তখন দেরাদুনে রিটায়ার করেছি, 6 মাস হলো। স্ত্রী মারা গেছেন, একমাত্র মেয়ে জামশেদপুরে থাকে, জামাই নেভিতে আছে। অতএব বুঝতেই পারছেন আমার সাংসারিক কোনো মায়াবন্ধন সেইভাবে নেই। তো দেরাদুনে গিয়ে উঠেছি এক মেজরের বাড়িতে, সেও রিটায়ার্ড, আমারই কলিগ ছিল, বিয়ে টিয়ে করেনি। তো দুজনে দিব্যি আছি, খাচ্ছি দাচ্ছি, বার্ড ওয়াচিং করে বেড়াচ্ছি। সকাল সন্ধ্যে বিফ রোস্ট, চিকেন কাবাব, আর কি চাই। তো একদিন হলো কি, সন্ধ্যাবেলা আমরা বন্ধুরা এই জনার সাথে হবে বাইরে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছি। এমন সময় বাইরে ভীষণ চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। ভারী বিরক্ত হলাম, এ আবার কি। আমাদের আসরে একজন কর্নেল ছিলেন, নাম মোস্ট প্রবাবলি কর্নেল খান্না। তা ওনার একটা পোষা কুকুর ছিল, তিনি যেখানেই যেতেন সেটিকে সঙ্গে নিয়ে যেতেন। গেস্টদের বাড়ি ভিজিট করলে অবশ্য বাইরের বারান্দায় বা লনে চেনে বেঁধে রাখতেন। তো সেই কর্নেল খান্নার তিব্বতী অর্ডারলি দৌড়ে এসে হাউমাউ করে যা জানালো তার সারমর্ম এই যে কর্নেল খান্নার পোষা গ্রে হাউন্ডটা শিকল ছেড়ে সে এক তুলকালাম কাণ্ড বাঁধিয়ে তুলেছে। দারোয়ান, আর্দালি, বাবুর্চি সবাইকে দাঁত খিঁচিয়ে একেবারে তাড়া করে নাকাল করে দিচ্ছে। সব শুনে কর্নেল খান্না তো বেজায় খাপ্পা হয়ে উঠলেন। আমরা অবাক হলাম, কারণ কর্নেল খান্নার মতো তার কুকুরটিও একদম ওয়েল ডিসিপ্লিনড। রোজই তো বাইরের বারান্দায় বাঁধা থাকে, আজ কি হলো? তো যাই হোক, সবাই মিলে বাইরে বেরিয়ে এলাম। কর্নেল খান্না অনেকবার তার কুকুরের নাম ধরে ডাকাডাকি করলেন, কিন্তু কে শোনে কার কথা। ঠিক সেই সময় একজন আর্মির ডাক্তারবাবু বললেন বোধহয় কুকুরটা পাগল হয়ে গেছে। কর্নেল খান্না তার কুকুরের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন লনের উপর দিয়ে। আমরা প্রমাদ গুনলাম এবং যা আশঙ্কা করেছিলাম তাই ঘটল। বিশাল এক চিৎকার করে অত বড় গ্রে হাউন্ডটা ঝাঁপিয়ে পড়লো কর্নেল খান্নার ওপরে। নিমেষে দাঁত বসে গেল গলার কাছাকাছি। আমি আর দেরি করলাম না, সাথে সার্ভিস রিভলভারটা ছিল, এক গুলিতে কুকুরটার ভবলীলা সাঙ্গ করে দিলাম। কর্নেল খান্নাকে তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না। ঘটনার দিন 7 পরে উনি এক্সপায়ার করে যান। অমলবাবু আর এক গ্লাস এগিয়ে দিলেন সমান্তার বাবুকে। ভদ্রলোকের গলা ধরে আসছিল। এক চুমুকে আধ গ্লাস শেষ করে চোখের উপরে আঁচিলটা একবার ছুঁয়ে সমান্তার বাবু আবার শুরু করলেন। ব্যাপারটা তখনকার মতো সেখানেই মিটে গেল। কুকুরটাকে কবর দেওয়া হলো। কর্নেল খান্নাকে হারিয়ে আমাদের মন ভেঙে গেল আড্ডাটাও। আমি ফিরে এলাম ধূপগুড়ি, আমাদের পৈতৃক বাড়িতে। এরপরে দিন 12 কেটে গেছে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে শুনি কুকুর ডাকছে, অথচ আমি যেখানে থাকি সেখানে 2-1টা নেড়ি কুকুর ছাড়া আর কিছুই নেই। আর নেড়ির অমন মাছ খাই আওয়াজ হবেই বা কেন? ব্যাপারখানা কি? উঠে দেখি ডাকটা আসছে আমার দক্ষিণের জানলার ওপার থেকে। উঁকি দিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত শুকিয়ে গেল মশাই। আবছা অন্ধকারে মনে হলো একটা বিশাল কুকুর। তার পর মুহূর্তেই রাস্তার আলোয় পরিষ্কার দেখতে পেলাম সেটাকে, সাক্ষাৎ গ্রে হাউন্ড। পাড়ার কারোর হবে হয়তো। বিশ্বপ্রতিম সমাদ্দার অস্থিরভাবে মাথা নাড়লেন। আরে না মশাই না, ধূপগুড়িতে কটা গাছের গুঁড়ি আছে তাও আমার প্রায় মুখস্থ। ওখানেই জন্ম আমার। তাছাড়া শুধু ধূপগুড়ি কেন, এদিকে মাগুরমারি থেকে শুরু করে ওদিকে বারাগারিয়া সব জায়গা আমার চষে ফেলা, সেই একেবারে খগেনঘাট অব্দি। এইসব অঞ্চলে গ্রেহাউন্ড পোষার মতো কোমরের জোর বলুন বা শখ, কোনোটাই কারণ নেই। আমি যেখানে থাকি তার বেশিরভাগই চা বাগানের কুলিকামিন আর খুদে ব্যবসাদার। গ্রে হাউন্ড আসবে কোথা থেকে? যাই হোক, যা বলছিলাম, কুকুরটা যেখানে দাঁড়িয়ে
তার থেকে আমার জানলার ডিস্টেন্স এই মেরে কেটে 30 ফুটের মতো। একটু পরেই ডাক থেমে গেল। কেমন একটা কান্নার মতো আওয়াজ আসতে লাগলো। বিশ্বাস করবেন না, দেখলাম কুকুরটার চোখ দুটো থেকে জল পড়ছে, অথবা জলের মতো কিছু বিন্দু বিন্দু। চোখের ভুল ভেবে মাথা ঝাড়া দিলাম। কুকুরটাও আস্তে আস্তে চলে গেল। পরের দিন সকালে উঠে ভাবলাম স্বপ্ন দেখেছি নির্ঘাত। কারণ পরদিন পাড়ায় এবাড়ি ওবাড়ি জিজ্ঞেস করে দেখলাম কেউই রাতে কুকুরের ডাক শোনেনি। একে শীতের রাত, তার উপর ধূপগুড়ি রিমোট এরিয়া, সবাই ঘুমিয়ে কাদা হয় 9টা-10টার মধ্যেই, হয়তো তাই শোনেনি। কিন্তু যখন রুম্বা ওরাও জানালো যে সেও শোনেনি, তখন ধন্দে পড়লাম। কেননা রুম্বা খুড়োর ইনসমনিয়া আছে, সে রাতে প্রায়ই জেগে থাকে। মাথা ঠান্ডা করে ভাবলাম স্বপ্নই হবে হয়তো তাহলে। হ্যাঁ, স্বপ্নই হবে, আবার কি। তাহলে আজ আমায় দেখতে পেতেন না, ধূপগুড়িতেই থাকতাম। আচ্ছা, তারপর? তারপর 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 দিন দিনে কিছু নেই। নিশ্চিন্ত হলাম, ভাবলাম স্বপ্নই ছিল। আরেকদিনের ঘটনা এবারে বলছি, শুনুন। সেদিন ছিল শনিবার, পরিষ্কার মনে আছে। পরদিন ভলিবল কম্পিটিশন ছিল। আর্মিতে থাকার সময় আমি খুব ভালো ভলিবল খেলতাম, তো বুড়িতেও খুব খেলেছি, তাই পাড়ার ছেলেরা আমার নাম তুলিয়েই ছাড়লো। তো সেই শনিবার রাত 8টা অবধি ভলিবল খেলে ফিরেছি, খুব ক্লান্ত। ডিনার করে ঘুমিয়েছি। একটা চেনা শব্দে যখন ঘুম ভাঙলো, তখন আমার মাথার পাশে রাখা ফসফরাস লাগানো ঘড়িটা জানান দিল প্রায় ভোর হয়ে আসছে। তবে অন্ধকার তখনও কাটেনি। কান পেতে শুনলাম, হ্যাঁ, আবার সেই কুকুরের ডাক। তবে আজ খুব মাইল্ড, যেন ভীষণ কষ্ট হচ্ছে ডাকতে। জানলা এসে দাঁড়ালাম। আকাশে শেষ রাতের চাঁদ আবছা জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে যেন চারিদিক। হ্যাঁ, সেই গ্রে হাউন্ডটাই। এবার জানলা খুবই কাছে, এই ফুট 6 হবে। আমার কেন জানি না মনে হতে লাগলো এটি সেই গ্রে হাউন্ড যাকে আমি গুলি করে মেরেছি। শীতারা শক্ত হয়ে গেল। আর্মিতে থাকার সময় গ্রে হাউন্ড, অ্যালসেশিয়ান, জার্মান শেফার্ড, বেলজিয়ান ম্যালেনয়, ল্যাব্রাডর, রিট্রিভার, ব্লাডহাউন্ড, রটওয়েলার, বর্ডার কলি, কত কুকুর যে খেটেছে কি বলবো। তাই কুকুর চিন্তা আমার ভুল হয় না। মাথা বলছে এটা হতে পারে না। তাকে আমরা কজন মিলে কবর দিয়েছিলাম, সে এখন দেরাদুনে ঘুমোচ্ছে চিরতরে। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এ সেই কুকুরই, তবে অনেক দুর্বল। ঠিক যেন মারা যাচ্ছে কুকুরটা, ধুঁকছে বলা যায়। আর আর বললে বিশ্বাস করবেন না, পরিষ্কার দেখলাম গ্রে হাউন্ডটার চোখের কোল ভিজে যাচ্ছে। কুকুর কাঁদে, কেমন ঘোর লাগা চোখে তাকিয়েছিলাম। জানি না কতক্ষণ এই দৃশ্য দেখেছি। ভোরের আলো চোখে লাগতেই আর কুকুরটাকে দেখতে পেলাম না। সমদ্দারবাবু বাকি জলটুকু ঢকঢক করে গলায় ঢেলে বললেন, এরপর কেটে গেল প্রায় 1 সপ্তাহ। আর কোনো ডিস্টারবেন্স নেই। এক সকালে হইচই কানে যেতে ঘুম ভেঙে গেল। বেরিয়ে দেখি একটা মরা কুকুরকে ঘিরে অনেক মানুষ। কাছে গিয়েই চিনলাম সেই কুকুরটা। তবে একে গ্রে হাউন্ড বলে আর চেনা যাচ্ছে না, একেবারে কঙ্কালসার, গায়ে শুধু চামড়াখানা লেগে। ভালো করে দেখলাম চোখের কোল দুটো খুব কালো। কি যে হচ্ছে কিছুই বুঝতে না পেরে ঘরে ফিরে এলাম। তাহলে তো সব মিটেই গেল। আগে না, এরপর ঠিক 3 দিনের মাথায় আমার প্রবল জ্বর এলো। না বৃষ্টিতে ভিজেছি, না ঠান্ডা কিছু খেয়েছি, না রোদে বেরিয়েছি, কিন্তু ধুম জ্বর। ডক্টর সামন্ত এলো, আমার বাল্যবন্ধু। 3 দিন কেটে গেল, জ্বর কমছে না। সামন্ত অনেক চেষ্টা করে আমার সারিয়ে তুললো বটে, কিন্তু খুব দুর্বল হয়ে পড়লাম। আর সেই সাথে
দুই হাতে পায়ে অদ্ভুত র্যাশ বেরোতে লাগলো। সামন্ত ওষুধ দিল আর সেই সাথে উপদেশ দিল জলবায়ু পরিবর্তনের। চলে এলাম এই বার্সো পানিতে, আগেও এসেছিলাম একবার। এদিকে কুকুরের চিন্তা কিন্তু আমার পিছু ছাড়লো না। বারবার মনে হতে লাগলো, আচ্ছা কুকুরের কি পুনর্জন্ম হয়? জানেন, ট্রেনে আসার পথে ইন্টারনেট ঘাঁটছিলাম। এটা আমার টাইম পাস বলতে পারেন। রিইনকার্নেশন শব্দটা দিয়ে সার্চ করলাম, আর ঠিক তখনই আমার মাথা বোঁ করে ঘুরে গেল। রিইনকার্নেশন অর্থাৎ দ্য রিবার্থ অফ সোল ইন অ্যানাদার বডি, এই বিষয়ে একটা আর্টিকেল পড়তেই আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কেন? দাঁড়ান দাঁড়ান, সবটা মনে থাকবে না বলে আমি টুকে এনেছি। ভদ্রলোক বুক পকেট থেকে একটা কাগজের পাতা বের করলেন। বোধ হয় ডায়েরি থেকে ছেড়েছেন। একবার আঁচিলটায় হাত বুলিয়ে আর কাগজটায় চোখ বুলিয়ে ভদ্রলোক শুরু করলেন। রিইনকার্নেশন নিয়ে অনেক মূল্যবান তথ্য পেলাম। সব থেকে চমকদার তথ্য এই যে 15 শতাব্দীতে বর্তমান টিবেট অর্থাৎ তিব্বতের উত্তর সীমান্তে এক জনজাতির খোঁজ পাওয়া যায় যাদের ভাষা ছিল চুলকু। বর্তমানে সম্পূর্ণ বিলুপ্ত তুলকু ভাষা আদতে তৈরি হয়েছিল তিব্বতী এবং মঙ্গোলিয়ান মিশিয়ে, যার মধ্যে মিশেছিল চীন সীমান্তের আঞ্চলিক ধারা। সেই ছোট্ট রাজ্যের নাম ছিল জালোসাং। অধিবাসী সব মিলিয়ে এই জনা 40,000 হবে। রাজা ছিলেন গেদুন গ্যাৎসো। একদিন রাজা গেদুন গ্যাৎসো রহস্যজনকভাবে নিরুদ্দেশ হলে সিংহাসনে বসলেন তাঁর ছেলে মিরাদুং গ্যাৎসো। বস্তুত সেই মিরাদুং গ্যাৎসোর সময়কাল থেকেই রিইনকার্নেশন নিয়ে এক অদ্ভুত বিশ্বাসের সন্ধান পাওয়া যায়। কথিত আছে, যদি কোনো মানুষ কোনো চারপাওয়ালা পশুকে অকারণে এবং জ্ঞানত নিধন করে, সর্বশক্তিমান ঈশ্বর প্রথম দিন দুঃখ পান, পরের দিন তিনি কুপিত হন। যেদিন দুঃখ পান সেদিন সারাটা দিন আকাশ মেঘলা থাকে, কোন রকম পতাকা উত্তোলন করতে বারণ করা হয়। ঈশ্বর কুপিত হলে হত্যাকারী নিজেই ধীরে ধীরে সেই পশুতে রূপান্তরিত হতে থাকে, সেটাই হয় তার শাস্তি। রাজা গেদুন গ্যাৎসোর রহস্যজনক অন্তর্ধানের পেছনেও নাকি এই একই গল্প। রাজবাড়ির অন্দরমহলে সেই গল্প ঘুরে বেড়াতো। যদিও ব্যাপারটা অন্ধবিশ্বাসও হতে পারে, এই সব ঘটনা সম্বলিত পুস্তক আজও নাকি সযত্নে রক্ষিত আছে। এবং এখানেই শেষ নয়, সেই পশুতে রূপান্তরিত মানুষ যদি তার নিজের কর্মফল হাড়ে হাড়ে টের পেয়ে অনুতাপ করতে থাকেন, তবে তার পাপ অশ্রুর মাধ্যমে বেরিয়ে যেতে থাকে 18 দিন ধরে। সেই সময় এক পক্ষকাল ছিল 9 দিনে, অর্থাৎ এক পূর্ণ চাঁদ থেকে পরের পূর্ণ চাঁদ অব্দি 18 দিন। তবে পাপ ক্ষইতে থাকলে কি হবে? আত্মা যে কিছুতেই দেহ ছেড়ে বেরোতে পারে না, তার মানব জন্মের সব স্মৃতি তার মনে থাকে। তাই সেই পশুরূপী মানুষ মুক্তির জন্য ছটফট করে, দ্রুত মৃত্যু ভিক্ষা করে। যদি সে ভাগ্যবান হয়, তবে সে মারা যাবে কোনো শিকারী অথবা নৃশংস মানুষের হাতে। মারা গিয়েও রক্ষা নেই। সে আত্মা বা ভূত যাই বলুন না কেন, সেই রূপে ঘুরে বেড়ায় যতদিন না তার হত্যাকারীর ওপর নেমে আসে ঈশ্বরের শাস্তির বিধান। অপরাধী শাস্তিপ্রাপ্ত হলে এক্ষেত্রে সেই পশুর আত্মা আবার কারো ঘরে জন্ম নেয়, শুরু হয় নতুন জীবনের। আর যার হাতে সে মারা গেল, তার দুর্দিন ঘনিয়ে আসে। এই হলো মোটামুটি গল্প বা বিশ্বাস। আরো জানলাম চুলকু শব্দের অর্থ ভগবান বুদ্ধের নির্গমন। তো কি বুঝলেন? একটানা এতক্ষণ বলে ভদ্রলোক রীতিমতো হাঁপাচ্ছিলেন। কাগজের টুকরোটা পকেটে রেখে ফের জিজ্ঞেস করলেন, বুঝলেন কিছু? হ্যাঁ, অমলবাবু বুঝলেন। বুঝলেন এটাই যে ভদ্রলোকের মাথাটা একেবারেই গেছে। না হলে সেই কোন 500 বছর আগেকার এক লুপ্ত প্রায় জাতির কোনো কুসংস্কার নিয়ে 21 শতাব্দীতে কেউ মাথা খাটায়? বললেন, দেখুন সমাদার বাবু, আপনি এক কাজ করুন, আমি পান্ডিজিকে বলে দিচ্ছি, একটা দুটো ঘুমের বড়ি এনে দেবে যেখান থেকে হোক, আর যাতে 8খানা ট্যাবলেট জল দিয়ে মেরে দিন।
আসলে আপনার ঘুমের বড্ড প্রয়োজন। কাল সকালেই দেখবেন এইসব চিন্তা কোথায় চলে গেছে। সমাদ্দার বাবু কিছুক্ষণ অমলবাবুর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে এক পাঁচিলটায় আঙুল বুলিয়ে নিলেন। বেরিয়ে যাওয়ার আগে বললেন, আমি ভেবেছিলাম আপনি ব্যাপারটা হয়তো জানতে পারেন। আফটার অল লেখক মানুষ, হয়তো আমাকে সাহায্য করতে পারবেন। আচ্ছা, বলছেন যখন, দেখি স্লিপিং ট্যাবলেট খেয়ে। সত্যি বলতে কি, অনেক রাত ঘুমোতে পারিনি জানেন। ঠিক আছে, আপনাকে কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি লজে। বাই ফর নাও, গুড ডে। ভদ্রলোক চলে যাওয়ার পর অমলবাবু আবার লেখা টেবিলে ফিরলেন, কিন্তু মনটা বিক্ষিপ্ত হয়েই থাকলো। সাহিত্যিক হওয়ার খাতিরে অমলবাবুকে বিস্তর পড়াশোনা করতে হয়। পুনর্জন্ম বা রিইনকার্নেশন নিয়ে তাঁরও পড়াশোনা আছে, তবে ওই রকম কোনো তিব্বতী ধারণা সম্পর্কে তিনি একেবারেই ওয়াকিবহল নন। তা সেই দিনটা এরকম নিরুপদ্রবেই কেটে গেল অমলবাবুর। ঘটনাটা ঘটল তার পরের দিন। রাত তখন প্রায় 10টা। অমলবাবু ডিনার সেরে সিগারেট ধরিয়ে রোজকার মতো বারান্দায় এসে দাঁড়িয়েছেন। হঠাৎ দেখলেন নিচের ঘরের বাসিন্দার দরজা খুলে গেল বেশ আওয়াজ করেই। ওপর থেকে দেখা যাচ্ছে নিচের ঘরটি সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকার ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। অমলবাবু চিনতে পারলেন বিষপ্রতিম সমাদ্দার। কিন্তু এমন ছটফট করছেন কেন ভদ্রলোক? কিছু ভাববার আগেই সমাদ্দারবাবু অমলবাবুকে দেখতে পেলেন, এবং অমলবাবু দেখলেন সমাদ্দারবাবু কিছু একটা বলার চেষ্টা করছেন, এবং সেটা বলতে না পারার কারণে হাত দিয়ে ইশারা করছেন। ডাকছেন কি? অমলবাবু ভেবে পেলেন না এই সময় তার কি করা উচিত। ভদ্রলোক কি অসুস্থ বোধ করছেন? কিন্তু অমলবাবু তো ডাক্তার নন। যাই হোক, একবার দেখা তো দরকার। অমলবাবু একতলায় নেমে এলেন। নেমে এসে দেখলেন ভদ্রলোক ততক্ষণে ঘরে ঢুকে গেছেন। ঘরে ঢুকবেন কি ঢুকবেন না তা নিয়ে একটু ইতস্তত করলেন তিনি। দরজা ভেজানো। হাতের আলতো চাপে দরজার পাল্লাটা খুলে ভেতরে ঢুকলেন। কিন্তু কোথায় ভদ্রলোক? ঘরের সবকটা জানালা নিশ্চয়ই বন্ধ করে রেখেছেন, নাহলে এত নিশ্ছিদ্র অন্ধকার। অমলবাবু একটু গলা চড়িয়ে ডাকলেন, আছেন নাকি সমাদ্দার বাবু? হ্যালো। এরপর যে আওয়াজটা কানে এলো সেটাকে অন্তত প্রত্যুত্তর বলে কিছুতেই ধরা চলে না। অনেকটা মোটা, খসখসে গলায় খানিকটা গো গো ধরনের আওয়াজ। অমলবাবুর পাঞ্জাবির পকেটে দেশলাই ছিল। ফস করে ধরিয়ে যা দেখলেন সেটা তিনি কখনোই আশা করেননি। খাটের উপর পা ঝুলিয়ে মাথা ঝুঁকিয়ে যে মানুষটা বসে আছেন তিনি কি বিষপ্রতিম সমাদ্দার? কি ভীষণ অসুস্থ দেখাচ্ছে ভদ্রলোককে। অমলবাবু ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। ঘর অন্ধকার করে রেখেছিলেন কেন? আপনার কি শরীর খারাপ করেছে? পান্ডিজিকে ফোন করব? এইবার সমাদ্দার বাবু মুখ তুলে চাইলেন। আস্তে আস্তে অভ্যাস মতো ডান ভুরুর উপরের আঁচিলটা অতি কষ্টে একবার বাঁ হাত দিয়ে ছুঁয়ে নিলেন। এবার অমলবাবু বেশ খানিকটা চমকে গেলেন, কেননা ঘরের আলোয় সমাদ্দার বাবুর অসুস্থতাটা আরো স্পষ্ট দেখা যাচ্ছে এবারে। তিনি আরো লক্ষ্য করলেন ভদ্রলোক কিছু বলার চেষ্টা করছেন, অথচ পারছেন না। মিনিট দুয়েক বাদে বেশ জোরে একটু কাশার পর গলাটা খানিকটা পরিষ্কার হলো। অমলবাবু বুঝলেন কোনো এক অজ্ঞাত কারণে ভদ্রলোক মারাত্মক টাইপের ঠান্ডা লাগিয়ে বসেছেন। আজ রাতে তো কিছু করা যাবে না, কাল শহর থেকে মেডিসিন আনিয়ে দিতে হবে, প্রয়োজনে একজন ডাক্তারও ডাকতে হবে। অমলবাবু চিন্তায় ছেদ পড়ল।
সমাদ্দারবাবু টলমলে পায়ে বিছানা ছেড়ে উঠে এসেছেন। এসে অমলবাবুর মুখের সামনে ঘর ঘরে গলায় বললেন, মুখে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন অমলবাবু? মানে বলতে চাইছি, একটু ভালো করে যদি দেখেন, আমার মুখ, জিভ, কান, বুঝতে পারছেন কিছু? অমলবাবু এবার বেশ কাছ থেকে দেখলেন সমাদ্দারবাবুকে। কই, তেমন কিছু তো হয়নি, কিন্তু পর মুহূর্তেই মনে হলো ভদ্রলোকের কান দুটো সামান্য বড় দেখাচ্ছে না? মানে নাক আর কানের দৈর্ঘ্য সব মিলিয়ে কেমন একটা ঝুলে পড়া ভাব। এ আবার কি রোগ? ভদ্রলোক একটা হাত তুলে দেখালেন। অমলবাবু দেখলেন এই 1.5 দিনে সমাদ্দারবাবুর হাতের লোম বেশ ঘন আর দীর্ঘায়িত হয়েছে। আসলে এইভাবে দেখতে হবে জানলে ভদ্রলোককে আগেই খুঁটিয়ে দেখে রাখতেন অমলবাবু। হয়তো সবটাই মনের ভুল, কিন্তু এইবার যখন ভদ্রলোক নিজের জিভটা বের করলেন, আর একটু হলেই চেঁচিয়ে উঠতে যাচ্ছিলেন অমলবাবু। মুখ খুলতেই ঝপ করে 5 ইঞ্চি লম্বা একটা জিভ বেরিয়ে এসে ঝুলতে লাগলো সমাদ্দারবাবুর থুতনি ছাপিয়ে। ওটা কি জিভ? সভয়ে পিছিয়ে এলেন অমলবাবু। এত বড় জিভ মানুষের হয়? অমলবাবু ঠান্ডা মাথার মানুষ। প্রথমে হকচকিয়ে গেলেও মিনিট 4 দরজা ধরে দাঁড়িয়ে থাকার পর তিনি ধাতস্থ হলেন। তারপর সমাদ্দারবাবুকে নিয়ে আস্তে আস্তে বসালেন বিছানায়। একটা দুঃস্বপ্নের মতো চিন্তা আসছে মাথায়। তিনি ভদ্রলোকের 2 পায়ের পতলুন টেনে হাঁটু অবধি দূরে দেখলেন। তার নিঃশ্বাস আটকে এলো। এমনিতে সমাদ্দারবাবু যথেষ্ট পেটানো শরীরের অধিকারী, কিন্তু একটা মানুষ হাড় গিলে হয়ে গেলেও একমাত্র রিকেট না হলে কারোর পায়ের এমন দুর্দশা হয় না। অমলবাবু দেখলেন লিকলিকে না হলেও খুব সরু 2 পা ঝুলছে পতলুনের ভেতর থেকে। ধরে দেখলেন সরু হলেও বেশ শক্ত। অমলবাবু শুধু এইটুকু মনে আছে, তিনি প্রায় টলতে টলতে দোতলায় চলে এসেছিলেন। সমাদ্দারবাবু আর পেছন থেকে ডাকেননি। পরের দিন ছিল রবিবার। সকাল সকাল অমলবাবু ভূপালী লজে গিয়েও ফিরে এলেন। পাণ্ডেজি কোথাও বেরিয়েছিলেন। অমলবাবু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে শেষমেশ পাণ্ডেজির উদ্দেশ্যে একটা চিরকুটে সমাদ্দারবাবুর অসুস্থতার কথা লিখে রামেশ্বরকে দিয়ে এলেন। রামেশ্বরকে মুখেও জানিয়ে এলেন যে সমাদ্দারবাবু ভীষণ অসুস্থ, একজন ডাক্তার যদি পাওয়া যায় খুব ভালো হয়। তাতে রামেশ্বর জানালো, আজ তো রবিবার আছে, ডাক্তারের দওয়াখানা বন্ধ থাকে। পান্ডেজি वापस আসুক, তারপর জরুর একটা ইন্তজাম হয়ে যাবে। কি ইন্তজাম নেওয়া হবে ভাবতে ভাবতে অমলবাবু দুপুরের খাবার খেয়ে একটু গড়িয়ে নিলেন। আজ লেখা একদমই আসছে না মাথায়। আসলে অমলবাবুকে সমাদ্দারবাবুর চিন্তা পেয়ে বসেছে। ভদ্রলোক এখন ভালোই ভালোই ধূপগুড়ি ফিরে যেতে পারলে ভালো হয়। এ কি অদ্ভুত রোগ বাঁধিয়ে বসে আছেন ভদ্রলোক। নানা ভাবনায় অমলবাবুর মাথা ভারী হয়ে এলো। একবার মনে হলো নিচে গিয়ে আবার দেখে আসবেন, অথচ সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না। আবার গিয়ে কি দৃশ্য দেখবেন কে জানে। তার চেয়ে ডাক্তার আসুক, তারপর দেখা যাবে। 2 চোখে ঘুম ছড়িয়ে পড়ল অমলবাবুর। যখন চোখ খুললেন তখন বিকেল শেষ হবে হবে করছে। পাণ্ডেজি তো এখনো এলেন না। তড়িঘড়ি লজে ফোন করলেন অমলবাবু। রামেশ্বর জানালো, আরে বহুত মেহনত করে একজন ডাক্তার সাহেবকে পাওয়া গিয়েছে। পান্ডেজি তাকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন। ফোন রাখতেই নিচের গেট খোলার আওয়াজ পেলেন অমলবাবু। বারান্দায় এসে দেখলেন রামেশ্বরের কথাই ঠিক। পাণ্ডেজি একজন মাঝবয়সী ভদ্রলোককে নিয়ে ঢুকছেন গেট দিয়ে। অমলবাবু একটা পাঞ্জাবি গলিয়ে নিচে নেমে এলেন। পাণ্ডেজি আলাপ করে
চা খাওয়ার মতো কোনো ইচ্ছেই এই মুহূর্তে নেই অমলবাবুর। তার মন পড়ে আছে সমাদ্দার বাবুর বন্ধ দরজার ভেতরে। বেল দেওয়া হলো একবার, দুবার, তিনবার, কেউ দরজা খুলল না। উনি কি ঘরে নেই? শেষে পাণ্ডেজি দরজায় আলতো চাপ দিলেন। এবার দরজা খুলে গেল। ভেতরে ঢুকে দেখা গেল কালকের মতোই সব জানলা বন্ধ। একদম ঘুটঘুটে না হলেও বেশ ছায়া ছায়া অন্ধকার ঘরের ভেতরে। পাণ্ডেজি দুবার হাঁক পারলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। শুধু খাটের নিচ থেকে একটা খড়মড় শব্দ পাওয়া গেল। ব্যাপারটা কি? ভদ্রলোক কি তাহলে খাটের নিচে আছেন? খাটের নিচে করছেনটাই বা কি? আর ঠিক এমন সময় কাণ্ডটা ঘটল। পাণ্ডেজি সবে উবু হয়ে খাটের তলায় উঁকি মারতে যাবেন, এমন সময় কি একটা প্রাণী ধরফর করে খাটের নিচ থেকে বেরিয়ে এক ধাক্কায় পাণ্ডেজিকে মাটিতে ফেলে দিয়ে উল্কা বেগে বাইরে ছুটে বেরিয়ে গেল। তার ধাক্কায় ডাক্তারবাবু ডাল সামলাতে না পেরে কাত হয়ে শুয়ে পড়লেন। এদিকে অমলবাবু চমকে উঠে এক লাফে পেছুতে গিয়ে কাঠের চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন। পড়ে যেতেই অমলবাবু যেটুকু দেখতে পেলেন তাতে বোঝা গেল প্রাণীটি লম্বায় প্রায় ফুট 4 হবে, তার বেশিও হতে পারে। যার ছুঁচলো মুখ আর লিকলিকে একটা লেজের ঝাপটা তিনি এইমাত্র খেয়েছেন। প্রাণীটা এক লাফে বাইরে বাউন্ডারির টুপকে অন্ধকারে মিলিয়ে গেল। ওটা কি ছিল? বাঘ নাকি নেকড়ে নাকি কুকুর নাকি অন্য কোনো প্রাণী? অমলবাবু কোথাও যেন পড়েছিলেন। প্রচন্ড ভয় পেলে মানুষের মস্তিষ্ক নাকি 10 সেকেন্ডের মতো কাজ করা বন্ধ করে দেয়। ঘটনার আকস্মিকতার প্রাথমিক স্তর যখন মিটল, অমলবাবুর তখন একটাই নাম মাথায় ভেসে উঠল, গ্রে হাউন্ড। তিনি দেখলেন বাকি দুজনেরও ঠিক একই রকম হতভম্ব ভাব। কোথা দিয়ে যে কি হয়ে গেল কেউ কিছুই বুঝতে পারছেন না। শুধু ডাক্তার শর্মা অস্ফুটে কিছু একটা স্বগতোক্তি করলেন। বেয়ারাটা বোধহয় ওপরে অমলবাবুর ঘরে ফ্লাস্ক রাখতে গিয়েছিল। ঘরে ঢুকে 3 জনকেই মেঝেতে দেখে থমকে গেল। পাণ্ডেজির কোমরে বেশ লেগেছিল, তবু তিনি প্রথমে উঠে গিয়ে সুইচ টিপে ঘরের আলোটা জ্বালালেন এবং তন্ন তন্ন করে খুঁজেও সমাদ্দার বাবুকে খুঁজে পাওয়া গেল না। অথচ তার ব্যবহৃত জিনিসপত্র, সুটকেস সবই আছে। পরদিন সকাল অবধি সমাদ্দার বাবু না ফেরায় পাণ্ডেজি পুলিশকে খবর দিলেন। পুলিশ এলো, নিয়মমাফিক জেনারেল ডায়েরি হলো। সমাদ্দার বাবুর ঘর লণ্ডভণ্ড হলো, প্রচুর খোঁজাখুঁজি হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টে পুলিশ অমলবাবুকে হয়রান করলো উল্টো পাল্টা প্রশ্ন করে। সব মিটলে অমলবাবু ঠিক করলেন, ঘাট হয়েছে আর নয়, এবার ফেরা যাক, পারলে আজই। অমলবাবুর ট্রেনের টিকিট কাটা ছিল 4 দিন পরের কালকা মেলে, কিন্তু আর এক মুহূর্তও অপেক্ষা করতে চাইছিলেন না তিনি। পাণ্ডেজি অনেক চেয়ে চিনতে একটা গাড়ির বন্দোবস্ত করে দিলেন। অমলবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পুলিশ সবার উপস্থিতিতেই সমাদ্দারবাবুর ঘর সার্চ করেছিল। দেওয়াল আলমারি থেকে প্রচুর বই বেরিয়েছিল। তার মধ্যে অমলবাবু খুঁজে পেয়েছিলেন একটা বিশেষ বই। ফরাসি লেখক ডক্টর অ্যানাটল দেদুদের লেখা একটা বইয়ের ইংরেজি অনুবাদ, নাম ব্যাক টু সোল। পুলিশের অনুমতি নিয়েই বইটি নিজের কাছে রেখে দিয়েছিলেন অমলবাবু। পুলিশ অফিসার অমলবাবুর পরিচয় জেনে আপত্তি করেননি। শৈশবুজ সেরে দুপুরের খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে বইটিতে ডুবে গিয়েছিলেন অমলবাবু। ঘোর কাটল পাণ্ডেজির ফোনে। ঘণ্টাখানেক পরেই ব্রিজনাথ বলে একজন ড্রাইভার আসছে অমলবাবুকে পিক আপ করতে। অমলবাবু কবজি উঠে দেখলেন ঘড়িতে বিকেল 4টে বাজে। ব্রিজনাথ যে গাড়িটা নিয়ে
কঠিন নয়। হোলি ক্রস ধরে ন্যাশনাল হাইওয়ে, সেখান থেকে ঘন্টা 7 পরেই ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। অমলবাবু বললেন, বেশি জোরে চালাবার দরকার নেই। যা গাড়ির অবস্থা, পারছি না খুলে চলে আসে। মোটামুটি ভোর রাতে বাড়ি পৌঁছে গেলেই হবে। গাড়ির প্রবল ঝাঁকুনি সত্ত্বেও অমলবাবু বইটার অসমাপ্ত অংশটা পড়েছিলেন। একসময় তন্দ্রা চলে এলো। কতক্ষণ ঝিমিয়েছিলেন জানেন না। আচমকা বৃক্ষশায় চমকে সোজা হয়ে বসলেন তিনি। জিজ্ঞেস করলেন, কি হলো? साहब एक कुत्ता आ गया सामने। কুত্তা? हाँ जी। অমলবাবু সামনে সিটেই বসেছিলেন। পেছনের সিটে তার যাবতীয় লাগেজ। চোখ কচলে যা দেখলেন, তাতে তার হাত পা হিম হয়ে গেল। গাড়ির হেডলাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে ফুট 8 দূরত্বে একটা গ্রে হাউন্ড দাঁড়িয়ে আছে। সদ্য পড়া বইটার পাতায় পাতায় এর ছবি রয়েছে। অমলবাবুর চোখে এখনো ভাসছে সেই ছবিটা। কুকুরটা ভীষণ তেজিয়ান, জিভ বাইরে ঝুলছে, মুখ দিয়ে একটা গড়গড় আওয়াজ আসছে থেকে থেকে। ব্রিজনাথ হর্ন দেওয়া সত্ত্বেও কুকুরটার কোনো রকম ভ্রুক্ষেপ নেই। অমলবাবুর মনে হলো কুকুরটার জলজলে চোখ দুটো যেন তাকেই দেখছে এক দৃষ্টিতে। ব্রিজনাথ গাড়ি গিয়ারে দিয়ে অ্যাক্সিলেটরে সামান্য চাপ দিল। কুকুরটা কিন্তু নড়ল না। একদম মাঝ রাস্তায় ঠায় দাঁড়িয়ে আছে। ব্রিজনাথ বলল, साहब एक बात पूछूं? उड़ा दें इसको? पागल अगर हो सकता है, काट वाट दिया तो मुसीबत हो जाएगी। অমলবাবু চমকে উঠে বারণ করলেন। ব্রিজনাথ অগত্যা স্টিয়ারিং ঘুরিয়ে পাশ কাটানোর চেষ্টা করলো, কিন্তু কিন্তু অবাক কাণ্ড, কুকুরটিও সামান্য সরে আবার সেই গাড়ির সামনে এসে দাঁড়ালো। ব্রিজনাথ এবার মেজাজ হারালো। কুকুরটির উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, अबे मरना है क्या? चल हट। বার সাথে হর্ন দেওয়ার পরে এবারে কুকুরটা নড়ল। শুধু নড়লই না, আস্তে আস্তে এগিয়ে এলো সোজা বাঁ দিক ঘেঁষে, অর্থাৎ অমলবাবু যেদিকে বসে আছেন সেই দিকে। অমলবাবু প্রায় শ্বাস বন্ধ করে বসে রইলেন। ব্রিজনাথ ইঞ্জিন চালু করলো, পা রাখলো অ্যাক্সিলারেটরে। কুকুর সরে গেলেই সে বেরিয়ে যাবে, কিন্তু কি মনে হলো, অমলবাবু হাতের ইশারায় তাকে বারণ করলেন। কুকুরটা এবারে অমলবাবুর ঠিক পাশে। গাড়িটা যেহেতু জিপ, তাই ডান বাঁ দুদিকেই খোলা। কুকুরটা চাইলে এক লাফে টুটি কামড়ে ধরতে পারে অমলবাবুর। তবুও অমলবাবু কিছুই করলেন না। একদম কাছ থেকে এবারে দেখতে পেলেন কুকুরটাকে। হ্যাঁ, গ্রে হাউন্ডি বটে। সরু সরু দৃঢ় 4টে পা, আগুনের মতো চোখের দুটি, লেজ লম্বা আর নামানো, রং কালো মিশমিশে। শেষ গোধূলির আলোয় অমলবাবু এবারে এক আশ্চর্য দৃশ্য দেখলেন। গ্রে হাউন্ডটার চোখের কোল বেয়ে ওটা কিসের কালচে রেখা? কান্নার? হ্যাঁ, কুকুরটা কাঁদছে। স্তম্ভিত অমলবাবু আরো একটা ব্যাপার লক্ষ্য করলেন। কুকুরটার ডান দিকের ভুরুর উপরে একটা বেশ বড় সড়ো আঁচিল রয়েছে। ব্রিজনাথ অপেক্ষাই করছিল এবার হাঁটুতে অমলবাবুর আঙুলের চাপ পেয়েই ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়ে দিল। অমলবাবু লুকিং গ্লাস দিয়ে দেখলেন কুকুরটা ঘুরে সেভাবেই দাঁড়িয়ে আছে। ব্রিজনাথ অবশ্য আর কিছুই দেখেনি। তার ডান পা ততক্ষণে পুরো দমে চেপে ধরেছে অ্যাক্সিলারেটর।